আপনার পুরো নামটা? মনোরঞ্জন ব্যাপারী। ছোটবেলা অন্য কোনো নাম বা ডাকনাম টাকনাম কি ছিল? অনেকগুলো ছিল, তবে দীর্ঘকাল যে নামটা চলেছে সেটা মদন দত্ত। মদন দত্ত। বাবার নাম? বিপিন ব্যাপারী, মারা গেছেন। মায়ের নাম? সাবিত্রী ব্যাপারী। তার জন্মের এক্স্যাক্ট জায়গাটা মনে আছে? খুব ফিকে মতো স্মৃতিতে একটু আছে, তেমন কিছু না। পূর্ব বাংলার পূর্ব বাংলার বরিশাল জেলার তুরুকখালী বা তুষখালী এরকম একটা কিছু গ্রামের নাম হবে, সেই গ্রামে আমার জন্ম। ছোটবেলার স্মৃতি খুব বেশি কিছু নেই, খালি এইটুকু মনে আছে আমাদের বাড়ির সামনে দিয়ে একটা মিছিল গেছিল, ভোট দেবেন কাকে, চিত্তসুতারকে স্লোগান দিয়ে, ওটা মনে আছে। আর বাবার সাথে একবার জিদ করেছিলাম মামাবাড়ি নিয়ে চলো, সেই ডোঙ্গায় নৌকোয় করে নিয়ে এলো, ওটা মনে আছে। আর কিছু মনে নেই। আর দেশভাগের সময় যে এলাম তখন সেই লঞ্চ হবে বোধহয়, লঞ্চে গোল গোল আলু তরকারি দিয়ে ভাত খেয়েছিলাম, এটা মনে আছে। তারপর তো রিফিউজি ক্যাম্প। রিফিউজি ক্যাম্প এবং তার পরবর্তী জীবনটায় আসবো, তার আগে সামান্য কয়েকটা প্রশ্ন তার আগে করে নিই। এক হচ্ছে আপনার জন্মের রাফলি সাল বা তারিখটা মনে আছে? সাল তারিখ কিছু মনে, কেন আমাদের, আমি যে পরিবারের সন্তান, আমাদের পরিবারের মানুষরা এই জন্মদিন এসব, আর তাছাড়া বাবা মা তো পড়াশোনা জানতেন না, ফলে সাল তারিখগুলো তারা ওইভাবে মনে করে রাখেননি। তবে মোটামুটি আমার একটা ধারণা হয় যে সম্ভবত 1950 সালে হবে, কারণ যখন চীন ভারতের যুদ্ধ 1962 সালে, সে সময় আমি সেই বুঝতে পারার মতো বয়স। চারদিকে একটা উত্তেজনা, যুদ্ধ হচ্ছে, খবর আসছে, পার থেকে এপারে আসি। আমাদের প্রথম স্থান হয়, আশ্রয় হয় বাঁকুড়া জেলার একটা শিরোমণিপুর ক্যাম্প, এই বাঁকুড়া জেলার রিফিউজি ক্যাম্প, সেটা শিরোমণিপুর নাম। সেই ক্যাম্পে আমাদের থাকতে দেওয়া হয়। লাল লাল তাঁবু ছিল, অনেক পরিবার, কয়েক হাজার পরিবার। একটা পূর্বে সম্ভবত ওখানে একটা সেনাবাহিনীর কোনো শিবির থেকে থাকে পরিত্যক্ত, ওটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় করেছিল বোধ হয়। তো সেইখানে আমাদের থাকতে দেওয়া হয়। আমরা সরকারের কাছ থেকে প্রতি 14 দিন অন্তর খানিকটা চাল ডাল ডোল বাবদ পেতাম, আর 20 টাকা 81 পয়সা, 13 আনা। তখন ওই আমরা আসার কয়েক বছর পরেই ওই দশমিক মুদ্রার প্রচলন হয়। আগে ওই সেই তামার পয়সা, ফুটো পয়সা ছিল, আপনার জানা নেই। রুপোর টাকা, রুপোর টাকা সেই সময় প্রায় বন্ধ হয়ে গেছে, তবু দু একটা পাওয়া যেত। আর সে ক্যাম্পে আমাদের থাকতে দেওয়া হতো। তো সেই ক্যাম্প জীবনটা ছিল অনেকটা। পরবর্তীকালে আমি জেলে ফেলে গেছি। আমার হিসেবে, আমার ধারণায় যে সেটা জেল থেকে খুব একটা কিছু ভালো কিছু ছিল না, জেলেরই মতো। ক্যাম্প থেকে কেউ বাইরে যেতে পারবে না, যেতে গেলে যে অফিসাররা আছে তাদের পারমিশন, আর অফিসাররা যারা ছিল তাদের এত দুর্ব্যবহার। আমরা যারা ছিলাম তারা অধিকাংশই নিম্নবর্ণের মানুষ, আর অফিসাররা যারা ছিলেন তারা উচ্চবর্ণের। আমাদের সাথে একদম এখন তো কথা বলা যাবে না, একটা ইন্টারভিউতে আছি। হ্যাঁ, এখন আমি ইন্টারভিউ দিচ্ছি, ঠিক আছে। তো তুই তোকারি করে কথা বলতো, বয়স্ক বয়স্ক লোকের মানে খুব অপমান করতো। আচ্ছা, দেশভাগের গল্প বলতে গেলে আমার কিছু নিজস্ব কথা, অত্যন্ত বেদনাদায়ক কথা, ক্ষোভের কথা, যন্ত্রণার কথা, ওগুলো না বলে আমি পারবো না।
আচ্ছা, দেশ ভাগ হলো, ওপার বাংলা থেকে রিফিউজিরা এলেন, একদল উচ্চবর্ণের, একদল নিম্নবর্ণের। উচ্চবর্ণ মানুষদের জন্য এই কলকাতা শহর এবং শহর সংলগ্ন দমদম ফমদম কলকাতার আশেপাশে 149টা জবরদখল বা রিফিউজি কলোনি হলো। সেই জমির মালিকদের সরকার নিজের কোষাগার থেকে দাম মিটিয়ে দিয়ে কলোনি করে ওই লোকগুলোকে পুনর্বাসন দেওয়া হলো, তারা সব উচ্চবর্ণের। এবং সেই সব কলোনি আপনার হয়তো জানা আছে, পশ্চিমবঙ্গের সর্বপ্রথম যে জবরদখল কলোনি সেটা বিজয়গড়। এটা ইসরায়েলের মতো বড়, অত লোক সংখ্যা, দ্বিতীয় বৃহত্তম কলোনি পৃথিবীর। তো উচ্চবর্ণ লোকদের জন্য এই যে বিজয়গড়, এখানে একটা মিলিটারি ক্যাম্প ছিল মার্কিন সেনাবাহিনীর জন্য। ফলত এখানে বিদ্যুৎ, রাস্তা, জল, অন্যান্য পরিষেবা, আর শহর সংলগ্ন, কত দাম তখন জমির, সেই জমিগুলো দিয়ে তাদের পুনর্বাসন দেওয়া হলো। আর নিম্নবর্ণের মানুষ যারা জেলে, পণ্ডক্ষত্রিয়, নমশূদ্র, মুচি, তাদের জন্য নির্বাচিত হলো এই রিফিউজি ক্যাম্প। জল নেই, পোকামাকড় বোঝাই চাল, আর তারপরে তাদের পুনর্বাসনের জন্য নির্বাচন করা হলো কোথায়? আন্দামান, দণ্ডকারণ্য। আন্দামান যেখানে অপরাধীদের পাঠানো হতো, আর দণ্ডকারণ্য তো রামায়ণে আমরা পাই কি ভয়াল অরণ্য। বাংলা ভাষার মূল্য ভূখণ্ড থেকে এমন জায়গায় তাদের ফেলা হলো, বাংলার সাহিত্য, সংস্কৃতি, ভাষা কোনো কিছুর সঙ্গে তার কোনো যোগ নেই। এমনকি আবহাওয়া, পূর্ববঙ্গের মানুষ চারদিকে জল, সেই জল জায়গার মানুষকে ফেলা হলো এমন জায়গায় যেখানে জলের কোনো ছিটে ফোঁটা নেই। বছরে ওই একবার 1 মাস বৃষ্টি হবে, ব্যাস, তারপরে আর। কেন নিম্নবর্ণ মানুষগুলোর উপরে এত আক্রোশ কেন? তাদের জন্য বাংলায় পরবর্তীকালে আমরা তো দেখলাম জোরদার জমিদারদের হাজার হাজার বিঘে জমি দখল করে এরে ওরে। তা আমাদের বেলা সামান্য জমি অধিগ্রহণ করা, দখল করা, টাটার জন্য জমি দখল করা সম্ভব হচ্ছে, আর আমাদের জন্য জমি দখল করা সম্ভব হয়নি কেন? এই জন্য আক্রোশ। আপনার নাম কি? রোহিত দত্তরায়। দত্তরায়, আপনিও তো উচ্চবর্ণের লোক, জানি না আপনার গায়ে লাগবে কিনা, লাগবে না বলেই হয়তো আপনি এসছেন। উচ্চবর্ণ মানুষদের আমাদের প্রতি অকারণে অহেতুক, মানে সমুদ্র সমানে হিংসা, ক্রোধ, ঈর্ষা, আমাদের দলন দমন কেন? আমরা কি অপরাধ করেছি তাদের? আচ্ছা, আমাদের লোকদের বলা হলো দণ্ডকারণ্য যেতে হবে, ঠিক আছে, লোকগুলো চলে যেত, আন্দামানে যেতে হবে, চলে যেত লোকগুলো। আন্দামান আর একটা বাংলা হতো। আজকে যারা আন্দামানে যে মানুষরা আছে তাদের কাছ থেকে আমরা খবর পাচ্ছি, আমি কিন্তু আপনার ইন্টারভিউর কথা মনে রেখে বলতে পারবো না, আমি আমার মতো করে বলে যাবো, আপনি তারপরে গোছাবেন আপনার মতো করে। আজকে আন্দামানে গিয়ে আপনি খবর নিন, খোঁজ নিন, এত সুনামের পরে ওই জায়গা ছেড়ে কেউ পালাবে না, মরবে ওইখানে। বাংলার থেকে তারা ভালো আছে। তাহলে বাংলার মানুষরা যদি আন্দামানে চলে যেত, আর একটা নতুন বাংলা হতো। এরাই আটকালো, এদের রাজনৈতিক স্বার্থে। এক তো দেশভাগ এরা এদের রাজনৈতিক স্বার্থের জন্য করলো, এক তো এই মানুষগুলোকে দণ্ডকাণ্ড যা পাঠালো সেটাও এদের বর্ণবিদ্বেষ, সেখানে যাওয়া যারা আটকালো সেটার পিছনেও বিদ্বেষ। কেন আটকালো তাদের? যেতে হবে না আন্দামান। তাহলে তো আজকে আন্দামানটা আমাদের, আজকে তামিলরা তেলেগুরা দখল করে নিয়েছে, বাঙালি কম। ওই শ্রীলঙ্কার উপরে ওই সব শরণার্থী ওখানে পুনর্বাসন। তো ঠিক আছে, কিছু মানুষ দণ্ডকাণ্ড গেল, এইখানকার নেতারা গিয়ে তাদের উস্কানি দিতে থাকলো, না আমরা তোমাদের বাংলায়। এক তো এখানে প্রথম আন্দোলন করলো, সেই যে সময়, সেই সময় কমিউনিস্ট পার্টির কিছু নেতা ছিল, বিখ্যাত বিখ্যাত বড় বড় নেতা, নামের পিছনে বড় বড় ডিগ্রি, অনেক উঁচু উঁচু জেনু ফেনু, বড় বড় মোটা মোটা তারা পত্রিকা প্রবন্ধ লেখার পণ্ডিত লোক, কেউ শিল্পী, কেউ সাহিত্যিক, কেউ লেখক, কেউ বক্তা, কেউ কি। জনতা ছিল না সাথে।
জনতা তখন অন্য অন্য দলে, জনতা এদের কাছে ছিল না, নেতা ছিল খালি, তত্ত্ব নিয়ে কপচাকপচি খুব সেমিনার হতো, লেনিন ওই বলেছে, মার্কস এই বলেছে, মার্কসের অমুক বই এই লেখা আছে, কিন্তু মানুষ যে কৃষক শ্রমিক যাদের নাম এরা, সেই কৃষক শ্রমিক এদের সাথে কেউ ছিল না। তেভাগা আন্দোলনটা ঝাড় খেয়ে দেখে তার আগে মানুষ বুঝে গেছিল যে এরা বেইমান। তো এইবার সেই ভোলা ভালা রিফিউজিগুলোকে নিয়ে আন্দোলন করলো, খুব করে টোরে একটা জায়গা তৈরি করলো। এইখান থেকে যদি এখন একটা 10,000 লোকের মিছিল যায়, এই অঞ্চলের মানুষ খানিকটা প্রভাবিত তো হবে। ওই মানুষগুলোকে খালি এইটার জন্য মানে দাবার বোর্ডের মতো ব্যবহার করা হলো তাদের। ঠিক আছে, তারা দণ্ডকাণ্ডে চলে গেল, ঠিক আছে, ওখানে থাক। এখান থেকে গিয়ে তাদের উস্কানি দেয়, ওখানে তারা ক্যান্ডিডেট দাঁড় করায়, ভোট দাও, আর আমরা বাংলায় যদি কোনোদিন ক্ষমতায় আসতে পারি তোমাদের বাংলায় ফিরিয়ে নিয়ে যাবো। এই যে মরিচঝাপি, এই ম্যাপ তাদের দেখানো হয়েছে ওখানে, যে এইখানে তোমাদের পুনর্বাসন দেওয়া হবে, এই দেখো জায়গা, এখানে এত এত দ্বীপ খালি পড়ে আছে জনবসতিহীন। তারা উৎসাহিত হল না, তো কেউ একটা ভালো ঘর বানালো না, একটা গাছ পুঁতলো না, একটা কুয়ো খুললো, জীবন ধারণের জন্য যা উপযোগী তা কিছু জমির আল দিল না তারা কেউ, কারণ আমরা তো বাংলায় ফিরেই যাব কিছুদিন পরে, এইসব করে কি হবে। জ্যোতি বসু অন্তত এই উপকারটা করেছে। এই মরিচঝাপিতে ঝাড়, একটা বাংলা স্টেটসম্যান কাগজে পড়ছিলাম, আমি সত্যি মিথ্যার দায়িত্ব নেব না, যে নাকি 4,728 জন মানুষকে হত্যা করা। এই যে মানুষ ফিরে গেল, তারা বুঝলো যে যাদের আমরা এতদিন বন্ধু ভেবেছিলাম আসলে ওগুলো বন্ধু না। এইবারে তারা ফিরে গিয়ে গাছ পুঁততে থাকলো, পাকা ঘর বানালো, কুয়ো খুললো, সেই কুয়োর জল পাম্প দিয়ে এসে তারা ক্ষেত বানালো, জমিতে আল দিল। এখন আপনি দণ্ডকাণ্ডে গিয়ে দেখুন, আপনার বাংলার রিফিউজি থেকে ভালো আছে তারা। বাংলার রিফিউজি কেন, বাংলার অনেক স্থানীয় মানুষের থেকে তারা ভালো আছে। প্রত্যেক বাড়িতে আপনি 200-300 মণ ধান দেখবেন উঠোনে পড়ে আছে। এইটা তারা অনেক আগে পেতে পারতো, এই মরিচঝাপির ঘটনা যদি তাদের এরা নিয়ে গিয়ে না উস্কানি দিত। ঠিক আছে, এই দণ্ডকাণ্ড, এই আচ্ছা, এই যে মানুষগুলো ওইখানে, তো এইখানে তারা নিম্নবর্ণ, সিভিল কাস্ট সার্টিফিকেট পাবে। এই মানুষগুলো মধ্যপ্রদেশে গেলে আর সিভিল কাস্ট না, তারা তখন হায়ার কাস্ট, তারা তখন চাকরি বাকরি সরকারি সহযোগিতা তারা পাবে না। তো এই একটা ছন্ন ছাড়া জীবন তাদের। এইটা তোমার চামচ দেওয়াটা। ধন্যবাদ। বলা হয় যে মুসলমানদের জন্য দেশ ভাগ হয়েছে, এবং এটা খুব ইম্পর্টেন্ট। আপনি বলবেন একবার, মানে এটার সাথেই আমার একটা প্রশ্ন থাকবে। আপনার খুব বেশি মনে না হলেও আপনার অভিজ্ঞতা এবং অন্যদের সাথে কথা বলে যা বুঝেছেন, ওখানে তো একটা ফর্ম অফ অপারেশন নিম্নবর্ণের মানুষ এবং মুসলমানদের প্রতি ছিল। ওপারে একটা ফর্ম অফ অপারেশন নিম্নবর্ণের মানুষ এবং মুসলমান, মানে যারা দুজনেই বলা হতো, মানে আপার কাস্টটা দেখতেন এদের প্রজা হিসাবে। তো সেইটা মানে যেটা আপনি বলছেন সেটার সাথে মিলিয়েই যে অ্যাকচুয়াল দেশভাগটার ভুক্তভোগী কারা। এবং হ্যাঁ, এই যে ওপারের যে মুসলমানরা দুষ্কৃতকারী সব জায়গায় আছে, ওপারে না হয় মুসলমান, এখানে কারা দাঙ্গা করে? ভারতেও তো দাঙ্গা হচ্ছে। একদল দুষ্কৃতকারী থাকে যারা রাজনৈতিক সামাজিক পরিস্থিতিটাকে কাজে লাগিয়ে তারা তাদের স্বার্থ চরিতার্থ করতে চায়। জাতি হিসাবে দেখে দেওয়াটা রাজনৈতিক লোক, নেতারা, ধর্মীয় নেতাদের কৌশল। কিন্তু ভালো লোক আর দুষ্কৃতকারী এভাবে যদি বিভাজন করি, এবার দুষ্কৃতকারীরা যারা ব্যবহার করছে তাদের মাথায় থাকে যে রাজনৈতিক কারণে ব্যবহার করবো না ধর্মীয় কারণে। কিন্তু সাধারণ যে মানুষ, ওপার বাংলায় যারা আপনার মুসলমান,
কি ওপার বাংলা, কি ওপার বাংলা, যে মুসলমানদের, এই মুসলমান কেউ আরব থেকে আসেনি। ব্রাহ্মণ্যবাদীদের অত্যাচারে, জমিদার শ্রেণীর অত্যাচারে হিন্দু ধর্ম, আমরা তো একটা জানি যে চৈতন্য মহাপ্রভুর মহান আবির্ভাবের কালে তার আগ পর্যন্ত 90 লক্ষ নিম্নবর্ণের মানুষ মুসলমান হয়েছিল। কেন? রাজধর্মের সহায়তা নিলে পরে আমি ওই নিপীড়ন থেকে বেঁচে যাব। একটা নৌকায় একটা উচ্চবর্ণ বামুন বসে আছেন, বাজার থেকে হাট থেকে ফিরছেন, একজন নিম্নবর্ণ লোক নৌকায় উঠতে পারবে না, উঠতে দেওয়া হবে তাকে, কারণ বামুন বাবু বসে আছেন, নৌকা উচ্চুত হয়ে যাবে। এবার যে সেই মুসলমান ধর্ম গ্রহণ করে নিল বা রাজধর্ম গ্রহণ করে নিল, তখন তো রাজার ধর্মে গেছে, এবার তো চাপ খাবে বামনাকে। যদি ওই ধর্মের লোকের, তাহলে তো ওর নালিশ করলে তো প্যাদানি খাবে। তখন কিন্তু তাকে যথেষ্ট সময় করতে হচ্ছে, জায়গা দিতে হচ্ছে। এভাবে মানুষ অন্য ধর্মে গেছে। আমাদের বংশের একটা শাখা আছে, তার মোষ কিনতে গেছিল উড়িষ্যায়। সেইখানে গিয়ে সেও আমার মানে ঠাকুরদার এক ভাই, সে কলেরা হয়ে যায় ওখানে। তাকে গ্রামবাসী তখন তো কলেরাকে বলতো মারি, মরক, এক একটা গ্রাম গুজার করে দিত। চা খান বিস্কুট, তো ছোঁয়াচে ছিল ভীষণ রোগটা, মানুষ আতঙ্কিত। এই কলেরা থেকে, বসন্ত থেকে মানুষ ভীষণ আতঙ্কিত থাকতো সেই সময়। তো তাকে আর তো বাঁচবে না, 15 দিনের রাস্তা। তখন পূর্ববাংলা থেকে হেঁটে কটক পর্যন্ত যেতে গেলে, মানে কটক জেলায়, কটক তো শহরে, সে যে জেলায় যাবে মোষ কিনবে, হেঁটে হেঁটে ফিরবে, সেটা 1.5-2 মাসের ধাক্কা। এবার এ তো মরে যাবেই, কলেরা হয়েছে। ফলে একদিন আগে কি 2 দিন ওকে গাছতলায় ফেলে দিয়ে তারা সব পালিয়ে যায়। এক মুসলমান তাকে, একদম সেই লালন ফকির মার্কা গল্প। তারপর সেই যথারীতি সুস্থ টুস্থ হওয়ার পরে যখন পাড়া ফিরে আসে, আর মুসলমান ধর্মের মধ্যে একটা যেন তেন প্রকারেণ, যেভাবে সেবা দিয়ে হোক বা জোর করে হোক, তুমি যদি একটি বিধর্মীকে মুসলমান ধর্মে আনতে পারো, তোমার একদম বেহেশতে যাওয়ার রাস্তাটি। এই যে মুসলমানের মহিলাদের প্রতি, যে হিন্দুর মহিলাদের প্রতি যে সেটা দুটো, একটি তো তার লালসা, দুটো হচ্ছে যে ওইভাবে আমি তাকে আমার ধর্মেও নিয়ে এসেছি। অর্থাৎ পাপ তো হচ্ছেই না, প্রাপ্তি হচ্ছে, সাথে সাথে আমি একদম বেহেশতের দরজাটাও আবার খুলে যাচ্ছে। ওই মহিলাটিকে আমি বলৎকার করবো, যা করবো, তারপর সে মুসলমান হচ্ছে। তো যেভাবেই হোক আমি ওকে যদি মুসলমান করি, বেহেশতের রাস্তা। আর এখন তো তাৎক্ষণিক একটা আনন্দ প্রাপ্তি তো হয়ে গেল। হিন্দু ধর্মের এই ব্যবস্থাটা, এই ধর্মটার এমন যে দরজা হাজার একটা খোলা আছে বেরিয়ে যাওয়ার, ঢোকার রাস্তা একটাও নেই। তো এইভাবে দলে 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 লোকরা মুসলমান ধর্মে, কিছু হিন্দু ধর্মের কারণে গেছে, কিছু নিজেরা স্বেচ্ছায় রাজধর্মে আশ্রয় নিই, রক্ষা পাও অত্যাচার থেকে। তো পূর্ববাংলার যে বিশাল যে মুসলমান গোষ্ঠী, এইটা নমদের মধ্যে থেকে, পণ্ডখদ্দের মধ্যে থেকে গেছে। ফলে তাদের সঙ্গে একটা সম্পর্ক ওই রকম, মানে বৈরিতাও ছিল, আবার মিত্রতাও ছিল। বৈরিতার মধ্যে মিত্রতা, মিত্রতা এটা একটা ছিল। এই যে দাঙ্গা হাঙ্গামাগুলো পূর্ব বাংলায় হয়েছে, যে এই দাঙ্গায় কিন্তু পূর্ব বাংলার বাঙালি মুসলমানরা কিন্তু তেমন ভাবে অংশ নেয়নি, ভীষণ ভাবে ভয়ঙ্কর। নোয়াখালী দাঙ্গা বাংলা যেগুলো আমরা, সেই দাঙ্গাগুলো এই বিহার থেকে গিয়ে যে বিহারি মুসলমানরা যারা ওখানে ভয়ঙ্কর ভাবে, তাদেরও এই দেশ ছেড়ে যাওয়ার জন্য তাদের ভিতরে একটা আক্রোশ কাজ করেছে। বিহার থেকে যে মুসলমানরা পালিয়ে, তাদের ভিতরে দেশ ছাড়া, সারা এই হিন্দুদের জন্য দেশ থেকে, যেমন ঠিক ওপার বাংলা থেকে আসা এপারে নবশূদ্রদের, মুসলমানদের প্রতি তাদের একটা বিজাতীয় ক্রোধ, দণ্ডকারণ্য গিয়ে বসে আছে, যেখানে মুসলমান ধর্ম তারা খুঁজে পাবে না লোক, কিন্তু তাহলেও হালা মোল্লা করলে গিয়ে আছে, এই যে একটা আক্রোশ, এটা তাদের জন্মজাত। মানে ওই পুরনো জেনারেশন যতক্ষণ না খতম হয়ে যাচ্ছে, এইটা তাদের থেকে যাবে। নতুন যারা জন্ম নিয়েছে ওখানে, তাদের মধ্যে অতটা নেই। তারা বইপত্র পড়ে, হ্যাঁ মুসলমান কারণ, কিন্তু মানে তা নিয়ে তো বেরোবার মতো আক্রোশ, যে সে লোকটা তা নিয়ে নাও যদি বেরোয়, অন্তত পক্ষে মনে মনে সে যে বেরোচ্ছে, তার পিছনে একটা নৈতিক যে সমর্থনটা, সেটা ওই কারণে।
তো সেই মুসলমানদের সঙ্গে কিন্তু স্থানীয় মানুষদের অনেক সুসম্পর্ক ছিল, সেইটাকে বিষিয়ে দিয়েছে এই রাজনৈতিক কারণগুলো। আর ওই দুষ্কৃতকারীদের যেদের তাড়ালে পরে এই জায়গা জমিগুলো তোমরা পেতে পারো। একটা পরিবারে আমাকে যদি আজকে এখান থেকে পালাতে হয় রাত, আমার কত কিছু, আমি কি সব নিয়ে পালাতে পারবো? প্রাণটা নেই। তো এগুলো সব ওদের হবে, জায়গা হবে, বই যদি নাই বা যা আছে টিভি ফিভি এগুলো। তো তারা তখন ঠিক আছে, এই তো একটা সুযোগ, রাজনৈতিক সমর্থন আমাদের সঙ্গে আছে, তো তারা সেইভাবে অন্তত ঘরে আগুন না দিলেও, কুপিয়ে না কাটলেও হুমকিটা দিয়েছে, কালকে বাজারে সরাতে এই ভয় পালিয়েছে। এই অঞ্চলটাতে আমি আপনাকে ঘুরে দেখাবো, অন্তত পক্ষে 70 ভাগ আছে এই পূর্ববাংলা থেকে আসলে, যারা 80-র দশকে এসছে। প্রত্যেকে দেখবেন মুসলমানের প্রতি তীব্র আক্রোশ, কিন্তু কাউকে জিজ্ঞেস করুন যে মুসলমান তোমার কি ক্ষতি করেছে, তারা কিন্তু কেউ বলতে পারবে না। না আমারে তো কিছু করে নাই, অমুক গ্রামে অমুক, আমার না, মুসলমান তোমার কি করে, আরে মেয়ে ছেলে রাস্তা হাঁটতে পারে না, হাত ধরে টেনে নিয়ে যায়, জমি ধান কেটে নিয়ে যায়, গরু নিয়ে যায়, নিয়ে যায়। আচ্ছা তোমার কি করেছে, কি নিয়েছে? না আমার নাইনি, অমুকের তমুকের। একজনও ক্ষতিগ্রস্ত না, শুধু একটা গল্প বানিয়ে মুসলমানদের জন্য আসলাম দেশ ছেড়ে। আমি এদের বলি তো যে আচ্ছা দেশ স্বাধীন হলো 70 বছর, 70টা বছর এই দেশের গড় আয়ু এত নাই, একটা জন্ম এতটা বছর ওই দেশে থেকে যেতে পারলে। আজও 1 কোটি লোক ওপারে আছে, আজও জন্মাষ্টমী 1 লক্ষ জন্মাষ্টমী পালিত হয়, 10,000-এর মতো দুর্গাপূজা হয়েছে, এত হিন্দু আছে ওপারে। তোমরা হঠাৎ পালালে কেন? তারা ঠিকঠাক থেকে গেল, তোমরা কি করে কেন আসতে হবে? আর জবাব থাকে না ওদের কাছে। এখন মারপিট দাঙ্গা, এই যে আমরা এখানে বাঙাল ওখানে ঘটি, আমাদের মধ্যে ঝগড়া দাঙ্গা হচ্ছে না, আমাদের মধ্যে মারামারি পিটাপিটি হচ্ছে না, ওখানে সিপিএম তৃণমূল তো সবই তো স্থানীয় লোক। মারপিট দাঙ্গা হাঙ্গামা যেটা, সেটা সব দেশে সর্বকালে সব দিন হচ্ছে। বুদ্ধ পারল না শান্তি আনতে, এখন সেইটা যদি একটা সাম্প্রদায়িক রূপ দিয়ে দিই, রং দিয়ে দিই, গল্প বানিয়ে ফেলি, আপনি কি বলবেন? এখানে বিজেপি করতে গিয়ে মুসলমান মারা যাচ্ছে, এটা কোন যুক্তিতে আপনার বোঝায়? বিজেপি আসলে কি দল ও নিজেও জানে না। তোমার সঙ্গে আমার চিরকাল বই দিতে ছিল, তুমি অমুক দলে আছো, আমাকে এই দল লাঠি সোটা দিচ্ছে, বোম বারুদ এই লোকটা দিচ্ছে, এই লোকটা বিজেপি। বিজেপি কি আমার দরকার না, আমার পাড়ার অমূল্য চক্রবর্তী, পাড়ার অমূল্য চক্রবর্তী বলেছে খালেদ এই নে জুম্মান রে মার, ওইদিকে জুম্মান এদিকে খালেদ। এই অমূল্য চক্রবর্তী যে বিজেপি, আমার তা দরকার নেই, ও বন্দুক আমাকে দিয়েছে, কারণ ওর কাছে একটা বন্দুক আছে, ওর বিরুদ্ধে লড়তে গেলে একটা বন্দুক দরকার, সেটাই দিচ্ছে। এবার একটা গুলিও চালিয়েছে, মরে গেছে। বিজেপির হয়ে মুসলমান মরার যুক্তিটা কোথায়? এবার ওরা দেখায় দেখো আমরা অসাম্প্রদায়িক, আমাদের মধ্যে মুসলমান আছে। সে তো অত দূর তলিয়ে ভাবছে না, অত দূর দেখতে যাচ্ছে না তোমার রাজনৈতিক উদ্দেশ্যটা কি, সে তো তার পাড়ার গন্ডগোলটা দেখছে। আমাদের এই পাড়াতে আগে ছিল সমস্ত বাগদি মানুষরা, তারা সিপিএমে ছিল, অতএব যারা বাঙাল ছিল সব তৃণমূলে গেল। হ্যালো, হ্যাঁ চলে এসো, হ্যাঁ চলে এসো, আমি আছি বাড়িতে, চলে এসো চলে এসো চলে এসো। তো এইবারে হচ্ছে কি, যেই তৃণমূল ক্ষমতা এলো, সমস্ত স্থানীয় লোক যারা বাকি মানুষরা যারা, তারা সব তৃণমূলে চলে গেল। এখন যারা বাঙালি ছিল তারা এখন, আর তাদের এখন যাওয়ার রিফিউজি, আবার তাদের কোনো দল নেই, এখন সব চুপচাপ। সিপিএমে গেলে তো সিপিএম, আগে তো তৃণমূল ছিল, এখন সিপিএম তো আর নেই, আর সিপিএম গেলে কে তাদের আর প্রোটেকশনটা দেবে? ফলে ছিল তৃণমূল, যার কি এখন সব নিরপেক্ষ, তৃণমূল তাদের পিটিয়ে দিয়েছে। মানে স্থানীয় লোক যারা রাজনেতারা, তাদের উপর বেশি ভরসা করে, আর তাদের মধ্যে একটা একতা আছে। এইখানে যারা 500 বছর ধরে বাস করছে, সেই সব তো পাড়ায় পাড়ায় তাদের তো একটা আত্মীয়, তাদের মধ্যে বিরোধ থাকলেও আবার আত্মীয়তা আছে। আর যারা বাইরে থেকে এসে বসেছে, বাঙাল হোক, সে তো বিভিন্ন জায়গার বিভিন্ন জন, কার সঙ্গে কার আত্মিক তো সম্পর্ক করে। আমার এই পাশের বাড়ির লোকটা এখানে 18 বছর আমরা আছি, আসার 1 বছর পর্যন্ত তার সঙ্গে আমাদের
কথাবার্তা হচ্ছিল। 17 বছর কোনো শত্রুতা নাই, মিত্রতা নাই, কিচ্ছু নাই। একটা আম গাছ আছে, তার পাতা ডালটা আমার টালি ভেঙে দেয় বলে ওই ঝড়ের সময় ওই অ্যাজবেস্টারে বাড়ি লাগে, অ্যাজবেস্টার ফাটিয়ে দিয়েছে। তা আমি সে নালিশ করেছি বলে তার আম গাছের ডাল কাটতে হয়েছে। ভীষণ ফলদার বৃক্ষ ওই গাছটা, ওই ডালটাতে 100-200 আম হতো। প্রতি বছর তার 100 আম কম হচ্ছে, তাই আমার সঙ্গে তার কথাবার্তা নেই, শত্রুতা চলছে। এর পাশের লোক ওই 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 মিত্রতা আর হবে না, কিন্তু ওদের মধ্যে শত্রুতা হলে আবার মিত্রতা হয়ে যায়। তো এইরকম হচ্ছে বিষয়। এখন সেই মুসলমানদের সঙ্গে নমশূদ্রদের সঙ্গে যে মিত্রতা শত্রুতা, সেইটার ভাগ থেকে রাজনেতারা তাদের উদ্দেশ্য সফল করার জন্য দেশ ভাগ করেছে। ওই যেটা বলতে যাচ্ছিলাম যে 200 জন সদস্য, তার 93 জন ভোট দিচ্ছে দেশভাগের বিরুদ্ধে, পক্ষে। সেইটা উচ্চকর্ম হিন্দু। আর 107 জন ভোট দিচ্ছে মুসলমান দেশভাগের বিরুদ্ধে, তাও দেশভাগ হচ্ছে। 93 জনের জন্য দেশভাগ হচ্ছে, 107 জনের কথা মানা হলো না। কারণ ইংরেজ বলেছে যদি এক পক্ষ দেশভাগ চায় তাহলে দেশভাগ হবে। ওরাও তো ছিল যে কোন ভাগ চাইবে, মানে দেশভাগ তো করতে হবে, কিন্তু যদি কোনো এক, তাহলে এক ভাগ যা চাইবে আর এক ভাগ তো চাইবে না। ফলে কোনো এক পক্ষ চাইলেই তোমরা দেখো মোটামুটি 200 জন একমত হয়ে তো আর এক পক্ষে আসতে পারবে না, 10 জন এক পক্ষে থাকবে, তাদের পক্ষে হলো দেশভাগ। তো যদি মুসলমান এই সাম্প্রদায়িকতা এই কারণেই যদি দেশভাগ হয়ে থাকে, তাহলে মুসলমান জেলা নদিয়া, মালদা, মুর্শিদাবাদ, এটা তো উপারে যাওয়ার কথা। খুলনা, ফরিদপুর, বরিশাল, যশোর হিন্দু অধ্যুষিত, ওগুলো তো এপারে আসার কথা, এলো না কেন? কারণ রাজনেতাদের কাছে, উচ্চবর্ণ রাজনেতাদের কাছে তখন মুসলমান সংগঠিত শক্তি আর দলিত সংগঠিত শক্তি, দুটো শক্তিকেই তারা তখন ভয় পাচ্ছিল। দেশভাগ 3টে কাজ করেছে একসঙ্গে। হচ্ছে যে মুসলমানদের শক্তি খর্ব করে দেয়া গেল, কিছু পারে রইল, কিছু পারে গেল। দলিত মানুষ কিছু পারে গেল, কিছু পারে রইল। দলিত তখন আম্বেদকর ওইদিকে মহারাষ্ট্রে, এইদিকে যোগেন মন্ডল, দলিত নেতা দুজন আগুনের মতো উঠে আসছে দুদিক থেকে, এটাকে বিচ্ছিন্ন করা গেল। আম্বেদকরকে রেখে দেওয়া গেল ভারতে, যোগেন মন্ডল চলে গেল। দলিত শক্তিটাও খর্ব হল, মুসলমান শক্তিটাও খর্ব হল। কিছু মুসলমানও পারে, কিছু আজকে পাকিস্তানে বাংলাদেশে তার থেকে মুসলমান এখানে বেশি আছে। দুটুকরো করা গেল। আরেকটা হচ্ছে বাঙালি, ওই দুটো যদি একসঙ্গে থাকতাম আমরা, তাহলে 100টা লোকসভা সিট হতো আমাদের। এইখানে তো 40টা এখন, আর ওপারে রয়ে গেছে এর ডবল ভাগ, তো 40-80, 120, 100টা সিট হতো আমাদের বাঙালিদের। তাহলে দিল্লিতে তো আমাদের নেতৃত্ব চলত, বাঙালিদের। হিন্দি বলয় আমাদের উপরে, আজকে সেটা খুব সহজে করে ফেলতে পারছে। তো শুধু রাজনীতি মানে সাম্প্রদায়িক দাঙ্গা হলো আর দেশ, ওইটা না, অঙ্ক অনেক ছিল। আমাদের এই পান্তা খাওয়া বুদ্ধিতে আমরা অত দূর তো ভেবে উঠতে পারি। বোম্বেতে এই যে জঙ্গি হামলা, জঙ্গিরা ওইদিকে চিন্তা করছে হামলা করব, এইখানকার গোয়েন্দা বিভাগ হামলা করছে, ওই হামলার মধ্যে আমাদের হামলা গুঁজে দেবো কি করে, দিয়ে আমরা কি করে আমাদের ওই যে যেটাকে ফাঁসি দিল, কি নাম ওর, কাসাব, কাসাব ছিল ওই ওই বোম্বের হামলাতে। কাসাব তো তার 2 মাস আগে ধরা পড়েছে। জঙ্গি ছিল, অনুপ্রবেশ করেছিল, এটা ঠিক, কিন্তু বোম্বাইয়ের হামলাতে কেউ ছিল, ও তো ছিল জেলখানায়। ওরা ওদের মতো প্ল্যান করছে, এরা ওই হেমন্ত কারকারেকে মারার জন্য এদের মতো প্ল্যান এরা করছে। ওদের হামলায় আমাদের হামলা গুজিয়ে দিতে হবে, কারণ হেমন্ত কারকারেকে মারতে হবে। হেমন্ত কারকারে 18টা বোম ব্লাস্টিং হয়েছে, সে যেটা হিন্দু সংগতিরা করেছে। হিন্দু সংগতির সঙ্গে ওই বিভাগের গোয়েন্দা বিভাগ জানেন তো,
তোমরা হামলা করবে মুসলমানগুলো লিস্ট আগে করা রয়েছে, এখানে এটা ফাস্টিং হবে, কাকে কাকে ধরা হবে। হেমন্ত কারখানে বিপদ তদন্ত করার কি দরকার তোর? দেখছি তো অনেক কিছু বেরিয়ে পড়বে, একে ওড়াও। কীভাবে ওড়াবে? ওরা যখন খবর পাচ্ছে যে হামলা করতে আসছে, ওই ওই যে নৌকাটা এসছে ওটা তো একটা গোলামের ওই সমুদ্রের মধ্যে ওখানেই ডুবি দেওয়া যেত, ওটা তো পাড়েই আসতে পারতো না। কেন মারলো না গোলাটা? কেন তাদের আসতে দিল? আয় বাবা তোরা এই দিকটা কর, আমরা এই দিকটা করে নিচ্ছি। আচ্ছা, ক্যাম্পের পর মানে আপনার জীবনের এফেক্টগুলো কিরকম হলো? আপনার জীবন মানে আমরা জানি, মানে বিস্তারিতভাবে একটু কনডেন্স ভাবে বলুন যে সেই ক্যাম্পের জীবন থেকে আজ আপনার জীবনটা মানে কিরকম ভাবে গড়ে উঠলো? এই যে আপনারা এপারে চলে এলেন রেফিউজি হিসেবে, তার ফলে জীবনে কি এফেক্ট হলো? ওপারে চলে এলাম, মানুষ আর হতে পারলো না, একটা স্বাভাবিক বিকাশ অবরুদ্ধ হয়ে গেল। ক্যাম্পে আমরা তো অন্য কারণে যেতে চাইলাম না, বাবার ডোল বন্ধ হয়ে গেল। বাঁকুড়ার মতো ওই একটা জনবিচ্ছিন্ন একটা অঞ্চল, সেখানে আশপাশে আদিবাসী অঞ্চল, সাঁওতালরা থাকে। বিষ্ণুপুর তখন ছোট একটা শহর, এত বড় লোকের রুজি রোজগার দেবে কী করে? মানুষকে ছন্ন বিচ্ছন্ন পালাতে হলো। কিছু রয়ে গেল রিক্সা চালাতো, কিছু বিড়ি বানতো, কিছু 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 এদিক সেদিক ছিটকে গেল কলকাতার ফুটপাতে সেখানে। আমরা চলে এলাম ঘোলাদুলতলায়, ওখানে মাদুর বোনা, আমার কিছু কাকা ছিল ওখানে, মাদুর বুনতাম। বাঁচতে তো হবে। আর কলকাতা শহরের কাছে বলে বাবা জন্মজোরে কাজে আসতো। বাবা জন্মজোরে কাজে আসতে আসতে তখন 3 টাকা করে 3 টাকা 4 আনা করে রুজি পাওয়া যেত, পাউরুটি। এবার বাবা করতো কি, ওই সকালে ভোরবেলা ঘুম থেকে উঠতো, উঠে চলে আসতো যাদবপুর। সকালে তো কিছু খাওয়ার নেই, যদি কাজ হয় কোনো কাজ হয় মিস্ত্রির কাছে, কোনো বাড়িতে, আপনার বাড়িতে কাজে গেল, তখন আপনাকে দুপুরবেলা বলতে পাবো 50টা পয়সা দেন। তো 50টা পয়সা দিলে ওই সেই দিয়ে পাউরুটি আলুর দম। 17 পয়সা ছিল পাউরুটির দাম আমার জানা অবস্থায়, তার আগে হয়তো 15 পয়সা থেকে থাকতে পারে বাবার সময়। একটা পাউরুটি 12 পয়সা, আলুর দম 12, বাবার সময় 10 পয়সা থাকতে পারে। একটা আলুর দম, একটা পাউরুটি, কিংবা 2টো পাউরুটি, একটাই আলুর দম। ও তখন আলুর দম, আলু অত ঝোল, অত ওর মধ্যে ডুবি ডুবি হলুদ লঙ্কার ঝোল। তারপরে বাড়ি ফিরে বাজার করে যেত, রান্না হতো একবার। এবার যেদিন কাজ না হতো তার সারাদিন কিছু খাওয়া জুটতো না। এইখানে বসে থাকতো মোড়ের মাথায় কাজের জন্য, 9টা 10টা 11টা, যদি কেউ আসে, এলো না। চিরকালই তো আজও ছিল, আছে, আগেও ছিল, যে কর্মক্ষম মানুষের তুলনায় কর্মসংকোচন, কাজ করার জায়গা সব দিনই কম। এবারে 11টা 12টা বেজে গেল, কাজ আর হলো না, বসে আছে সে 11টার সময়, তবু যদি কেউ আসে, এলো না। এবার ট্রেনে করে আবার হয়ে ঘোলাদোলতলা ফিরতে হবে, ট্রেনে তো টিকিট কাটার পয়সা নেই। ভোরবেলা এসছে বিনা টিকিটে, দিনের বেলা তো ট্রেনে চড়া যাবে না, চেকার থাকে, চেকার থাকে না ভোরবেলা, চেকার থাকে না সন্ধ্যের পরে। এবার স্টেশনে গামছা বিছিয়ে শুয়ে রইল, খাওয়া জুটলো না, বাড়ি ফিরল। এরকম দিনের পর দিন না খেয়ে থাকতে 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 আলসার হয়ে গেল। কাঁচা পাউরুটি আলসার হয়ে গেল খেয়ে খেয়ে। এখন তো বলা যায় দোকানে গিয়ে পাউরুটি একটু শিখে দাও, তখন আর এসব বলা যেত না। বাবার চিকিৎসায় মাদুর বোনা পুঁজি, আমাদের যে মাদুর বুনতে তো হোগলা সুতলি, ওটা 2-3 টাকা পুঁজি ছিল। ওই হোগলার আটি ছিল 50 পয়সা, সুতলি 25 পয়সা। তো একটা মাদুর বুনতে 1 আটি হোগলি 25 পয়সা, এই হোগলা 25 পয়সা সুতো, মানে 75 পয়সা। 2টো মাদুর বুনতে 1.5 টাকা, 2জন লোকের পরিশ্রম। সারাদিনে বোনার পরে সেটা 3 টাকা 3.5 টাকা বিক্রি হতো। অর্থাৎ কিনা 1.5 টাকা তার পুঁজি যদি বার করে দেয়, তাহলে 1.5 টাকা 2 টাকা মতো লাভ হতো। সে 1.5-2 টাকা দিয়ে চাল টাল কিছু খানিকটা কেনা। বাবার চিকিৎসায় সেই আমাদের 1.5 টাকা খরচা হয়ে গেল। একদিন বাবার হোমিওপ্যাথিক ওষুধ, তাতেই লেগে গেল 1 টাকা। তারপরে আর তো মাদুর বোনাও বন্ধ হয়ে গেল, খাওয়া জোটে না,
আমার একটা ছোট বোন ছিল আমাদের সামনে না খেয়ে, বিশাল যে অঞ্চল, সব মানুষেরই অবস্থা, কারো কাছে হাত পাতা দেনা করবার মতো জায়গা নেই। তো আমি যে আমার পাশের বাড়িতে দেনা করতে যাব, সেও তো আমারই মতো, সেও তো ভাতের ফ্যানটা রেখে দিয়েছে রাত্রে খেয়ে, রাতটা দুপুরে ভাতটা খেয়েছে, ফ্যানটা রেখে দিয়েছে রাত্রে খেয়ে, ওইটা রাত কাটাবে। ফ্যানও দেবার মতো ক্ষমতা কারো নেই। আমার একটা বোন ছিল, না খেয়ে শুকিয়ে আমাদের সামনে মরে গেল। মার মাথায় এরকম ছোটবেলায় আমি এরকম বড় বড় চুল দেখেছি, এরকম গোছা। মা সে চুল জট পাকিয়ে গেল, তেল দিতে পারে না, কেটে ফেললো কাঁচি দিয়ে, কাকের ঠ্যাং খোকে, মানে সেলুনে তো না, ডিজাইন করে কাটা চুলের জায়গা নেই, চুল এরম ধরলো আর এরম করে নিজে নিজে কাটলো কাঁচি দিয়ে একটা, ফলে এই জায়গায় বড়, এই জায়গায় ছোট, এই জায়গায় বড়, এই জায়গায় ছোট, এরম হয়ে রইল। কাপড় ছিঁড়ে গেছিল, সেই যে বাঁকুড়ার ক্যাম্পে বসে সরকার বছরে 2খানা কাপড় দিত, গোলাতে কাপড় কেনা সম্ভব হয়নি, কাপড় নেই মার, এবার রাস্তায় বেরোবে কি করে? একটা মশারির ছেঁড়া টুকরো, লাইলনের মশারি তখন থাকতো না, তখন সুতির মশারি ছিল, সেই মশারির ছেঁড়া টুকরো সেটা জড়িয়ে সারাদিন সে ঘরে বসে থাকতো, রাত না হলে ঘর থেকে বেরোতে পারবে না। তো সেই সময় আমি দেখলাম যে সব তো মরে যাব, কমসে কম বাড়ির বাইরে বেরিয়ে দেখি যদি কিছু বাঁচা যায়। ঘোলা দোলতলা একটা গ্রামীণ পরিবেশ, খালধার, আশপাশেও গরিব মানুষ, একজন হয়তো জমিদার, তার হয়তো 1000 বিঘে জমি আছে, স্থানীয় লোক, তাদের কাজ দেবে না আমাদের কাজ দেবে, ফলে আমাদের যে লোকজন যারা কাজ করতে চাইতো তাদের যাদবপুরে আসতো, তো ওই বাঘাযতীন মোড়ে এসে বসে থাকতো কাজ করতো। বাবা তো আর আসতে পারে না, সংসারও চলে গেছে, এবারে আমি বাড়ি ছেড়ে বেরোলাম। বয়স তখন কত, 13-14 বছর। এক বাড়িতে গরু চড়াতাম, আছে সব আমার ইতিবৃত্তে। তারপরে সেখান থেকে এলাম যাদবপুরে, চায়ের দোকান ঘুরলাম টুরলাম, সারা দেশ দুনিয়া ঘুরলাম, কিন্তু রোজগার আর হলো না কোথাও। আরেকজন একটু বন্ধ